প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নন্দন কুমার দে, সহকারী শিক্ষক, সেন্ট ট্রিজার স্কুল, রাঙামাটি। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা থেকে আলোচনা করব। তাহলে চলো আজকের নির্ধারিত পাঠে চলে যাই। গত ক্লাসগুলোতে আমরা খাদ্যের বিভিন্ন উপাদান সম্পর্কে বা 6টি উপাদান সম্পর্কে জেনেছি। আজকে আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি রাফেজ বা আঁশ। এখন পর্যন্ত যে সকল খাদ্য উপাদান নিয়ে কথা বলা হয়েছে তার বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হচ্ছে রাফেজ বা আঁশযুক্ত খাবার। রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। শস্য বীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি রাফেজের প্রধান উৎস। এগুলো ছাড়াও শুকনা ফল, জিরা, ধনে, মটরশুঁটি প্রভৃতিতে বেশ ভালো পরিমাণ রাফেজ পাওয়া যায়। এই খাবারগুলোর দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে। তাহলে আমরা রাফেজের সংজ্ঞাটা এভাবে দিতে পারি: শস্যদানা, ফলমূল এবং শাকসবজির দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে। রাফেজ মূলত সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষপ্রাচীর। রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি যোগায় না সত্যি, কিন্তু কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তবে ঠিক কিভাবে এই রোগগুলো প্রতিরোধ করে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি। রাফেজ সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এটি খাদ্যনালীর গায়ে কোনরূপ পিণ্ড তৈরি করে না বলে রোগ প্রতিরোধ করতে পারে। তাহলে এখন আমরা জানব রাফেজভুক্ত খাবারের গুরুত্ব। 1. এটি পরিপাকে সহায়তা করে। রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। 2. শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। 3. এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। 4. বারবার ক্ষুধার প্রবণতা কমাতে এটি সাহায্য করে। 5. ধারণা করা হয় রাফেজযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, খাদ্যনালী ও মলাশয়ের ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিক্স, হৃদরোগ ও স্থূলতা অনেকাংশে হ্রাস করে। এ কারণে প্রতিদিন 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। শাকসবজি ও ফল থেকে এই পরিমাণ আঁশ পাওয়া সম্ভব। এরপর আমরা জানব বডি মাস ইন্ডেক্স বা দেহের ভরসূচি। শিশু জন্মগ্রহণের পর তার দেহের বৃদ্ধি ঘটতে থাকে এবং পরবর্তীকালে শৈশব, কৈশোর পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্কে উপনীত হয়। মানবদেহের বৃদ্ধি 20 থেকে 24 বছর পর্যন্ত ঘটে এবং তারপর তার আর উচ্চতার বৃদ্ধি হয় না। তখন খাদ্যের কাজ হয় শুধু
দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ সবল এবং নিরোগ রাখা। তাহলে মানুষের বৃদ্ধি হয় 20 থেকে 24 বছর পর্যন্ত। তাহলে যতদিন পর্যন্ত মানুষের বৃদ্ধি হয় ততদিন পর্যন্ত কি হয়? খাদ্যের কাজ হয় দেহের ক্ষয়পূরণ করা, দেহকে সুস্থ রাখা, সবল রাখা এবং নিরোগ রাখার পাশাপাশি দেহের বৃদ্ধি ঘটানো। কিন্তু এই বয়সের পরে অর্থাৎ 20 থেকে 24 বছর বয়সের পরে কিন্তু খাদ্যের কাজ কিন্তু কি হয়? বৃদ্ধির কাজ তখন হয় না, তখন খাদ্যের কাজ হয় শুধু দেহের ক্ষয়পূরণ করা, দেহকে সুস্থ সবল রাখা এবং নিরোগ রাখা। প্রাপ্ত বয়সে সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যের প্রয়োজন হয়। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককেই বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বা ভরসূচি বলা হয়। উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে তবেই পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা হয়। তাহলে বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে দেহের ওজন, সেটা অবশ্যই কেজিতে নির্ণয় করতে হবে এবং সেটাকে দেহের উচ্চতা দিয়ে, উচ্চতার বর্গ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেহের উচ্চতাটা মিটারে নির্ণয় করতে হবে। তাহলে আমরা বিএমআই কিভাবে পেতে পারি? দেহের ওজনকে যদি আমরা দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করি তাহলে আমরা বিএমআই বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো। এখানে দেওয়া আছে দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ফল হবে সেটি হবে সেই ব্যক্তির বিএমআই বা ভরসূচি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ধরা যাক একজনের দেহের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার। তাহলে ওই ব্যক্তির বিএমআই কত হবে? তাহলে আমরা কি করব? যে ওজনটা দেওয়া আছে 80 কেজি, সেটাকে আমরা কি করব? যে উচ্চতা দেওয়া আছে 1.8 মিটার, সে 1.8 মিটারের বর্গ দিয়ে আমরা 80কে যদি ভাগ করি তাহলে কি পাবো? 24.7 পাবো। সেটাই হচ্ছে ওই ব্যক্তির বিএমআই। এখন এখানে বিএমআই এর কিছু ধাপ দেওয়া আছে। আমাদের দেহের চর্বির পরিমাণের নির্দেশক হচ্ছে বিএমআই। মানে চিত্র 1.02 দেখানো আছে 25 হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক বিএমআই। এর কম হলে একজনকে কম ওজন এবং বেশি হলে তাকে স্থূলকায় বলে বিবেচনা করা যাবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 24.9 বা 25 পর্যন্ত আমরা কি বলতে পারবো? সঠিক ওজন বলা যাবে। এর কম যদি হয় তাহলে কি বলবো আমরা? কম ওজন। এবং 25 থেকে যদি বেশি হয় তাহলে আমরা তাদেরকে বলবো বেশি ওজন, এবং 30 থেকে বেশি হলে তাদেরকে আমরা বলবো স্থূলকায়। তাহলে পুরুষের ক্ষেত্রেও এবং নারীর ক্ষেত্রেও একই। তাহলে কি হবে? 25-এর থেকে যদি কম হয় অর্থাৎ 18.5-এর নিচে হলে তাহলে সেটা হবে কম ওজন। 18.5 থেকে 24.9 পর্যন্ত যদি হয় সেটা হচ্ছে সঠিক ওজন, এবং 25 থেকে 29.9 পর্যন্ত হলে বেশি ওজন, এবং 30-এর বেশি হলে আমরা বলবো কি? স্থূলকায়। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখতে পাচ্ছি সুষম খাদ্য। খাদ্য কি এবং খাদ্যের উপাদানসমূহ কি কি আমরা সেটি এর মাঝে জেনে গেছি। প্রয়োজন থেকে কম খেলে যেরকম আমাদের স্বাস্থ্যহানি হয়, ঠিক সেরকম প্রয়োজন থেকে বেশি খেলেও স্বাস্থ্যহানি হয়। বেশি খেয়ে স্থূলকার হয়ে যাওয়া উন্নত বিশ্বের মানুষের একটি বড় সমস্যা। তাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবসময় সুষম খাবার খাওয়া প্রয়োজন। সুষম খাদ্য বলতে নির্দিষ্ট কোনো খাদ্যবস্তুকে বোঝায় না। যে খাদ্যে 6টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে
স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট বলে। তাহলে আমরা সুষম খাদ্যের সংজ্ঞা এখানে পাচ্ছি। তাহলে সুষম খাদ্যের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? যে খাদ্যে 6টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। যেমন একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রতিদিন প্রায় 2500 এবং নারীর বেলায় 2000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন। এই শক্তি বা ক্যালোরি আমরা খাদ্য থেকে পাই। সেজন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন ধরনের খাদ্য থাকা দরকার যাতে সে খাদ্যের মধ্যে 6টি উপাদানই সঠিক পরিমাণে থাকে। সুষম খাদ্য তালিকা তৈরির সময় মানুষের বয়স, লিঙ্গভেদ, কী রকম কাজ করে অর্থাৎ অধিক পরিশ্রমী কিনা, মাঝারি পরিশ্রমী কিনা অথবা স্বল্প পরিশ্রমী কিনা সেটা বিবেচনা করতে হবে। শিশু ও বৃদ্ধদের খাদ্য তালিকায় সহজ পাচ্য বা সহজে হজম হয় এরকম এবং চর্বি বর্জিত খাদ্যের প্রাধান্য থাকতে হবে। বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাদ্য এবং হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাদ্য থাকতে হবে। গর্ভবতী নারীদের খাদ্য তালিকায় রক্ত উৎপাদনের জন্য এবং ভ্রূণস্থ শিশুর বৃদ্ধির জন্য বাড়তি প্রোটিন, ক্যালসিয়াম ও আয়োডিন থাকা খুবই প্রয়োজন। কোনো নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না, সুষম খাদ্য তৈরি করে নিতে হয়। তাহলে সুষম খাদ্য পিরামিড, তাহলে আমরা তো পিরামিড দেখেছি, মিশরের পিরামিড, তাহলে এখানে আমরা একটি সুষম খাদ্য পিরামিড দেখতে পাচ্ছি। যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হয়। তোমরা নিশ্চয় এর মাঝে লক্ষ্য করেছ যে একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা নারীর সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে এখন এখানে পিরামিডের নিচের অংশটা কি বড় এবং উপরের অংশটা ছোট, তার মানে হচ্ছে নিচে যে অংশটা আছে সেই খাবারটা আমরা কি খাবো? বেশি খাবো। তারপরে দ্বিতীয় যে অবস্থান আছে নিচ থেকে সেটা আমরা একটু কম খাবো। তারপরে নিচ থেকে তৃতীয় যে অবস্থানটি আছে সেটা আমরা দ্বিতীয় থেকে আরেকটু কম খাবো এবং সর্বশেষ অথবা উপরে যেটি আছে সেটি আমরা কি আরও একটু কম খাবো, অর্থাৎ বেশি খাবো আমরা শর্করা জাতীয় খাবার। তারপরে দ্বিতীয় যে ধাপটিতে আছে সেটা হচ্ছে ভিটামিন ও খনিজ গ্রুপ, সেটা আমরা শর্করা থেকে কম খাবো কিন্তু আমিষ থেকে বেশি খাবো। তাহলে আমিষ কী হবে? খনিজ বা ভিটামিন গ্রুপ থেকে আমিষ গ্রুপের খাবার একটু কম খাবো কিন্তু স্নেহ বা ফ্যাট গ্রুপ থেকে বেশি খাবো। তারপর সর্বশেষ আছে স্নেহ বা ফ্যাট গ্রুপ, এগুলো আমরা কি খাবো? অন্যান্য গ্রুপগুলো থেকে পরিমাণে আমরা কম খাবো। তাহলে শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে, যেটা আমরা চিত্র 1.05-এ দেখতে পাচ্ছি। এই পিরামিডের দিকে তাকালেই কোন ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার একটা ধারণা পাওয়া যায়। তাহলে আমরা কি খাবো? শর্করা জাতীয় খাদ্য আমরা কি খাই? পরিমাণে বেশি খাই, যেমন আমরা ভাত বলো, রুটি বলো, সেগুলো আমরা কি খাই? যার যেটা প্রধান খাদ্য সেটা আমরা বেশি খাই। তারপরে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবারটা আমরা শর্করা থেকে কম খাই কিন্তু আমিষ জাতীয় খাবার থেকে বেশি খাই। আবার আমিষ জাতীয় যে গ্রুপটা আছে অর্থাৎ মাছ, মাংস, ডিম, এগুলো আমরা কি করি? এগুলো আমরা ভিটামিন বা খনিজ গ্রুপ এবং শর্করার গ্রুপ থেকে আমরা কি খাই? কম খাই কিন্তু স্নেহ বা ফ্যাট গ্রুপ থেকে বেশি খাই। তারপর এখানে স্নেহ বা ফ্যাট গ্রুপে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা হচ্ছে কি আমরা এখানে তেল দেখতে পাচ্ছি, মাখন, ঘি, এগুলো আমরা কি করব? সবচেয়ে কম পরিমাণে আমরা
খাবো, কারণ আমরা জানি কি স্নেহ জাতীয় খাবার থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায়, ক্যালোরি পাওয়া যায়, কিন্তু সেটা আমরা কি করব, পরিমিত আকারে আমরা গ্রহণ করব। তাহলে আশা করি আজকের ক্লাস তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করেছো এবং বুঝতে পেরেছো। তাহলে তোমরা এটা আবার বাসায় ভালোভাবে রিডিং পড়বে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।